ড্রোন ভূপাতিত করেছে, যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে। আমেরিকা বলছে সে হরমুজ প্রণালীতে ইরানের যে অবরোধ আছে সেই অবরোধকে তোয়াক্কা না করে নতুন করে আবার বিভিন্ন দেশের জাহাজকে অবাধে সেখান থেকে বের হওয়ার জন্য কাজ করবে। যদিও পরবর্তীতে আবার এই খবরটা আমেরিকার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা বলেছে যে এই খবর সঠিক না। এই ইরান এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা হলো অবস্থা থেকে ঠিক আগ মুহূর্তে আমেরিকা আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার মতো পরিস্থিতিতে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে ইসরায়েল এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতির যে টার্মগুলো আছে সেগুলোতে সে সন্তুষ্ট না। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে ইসরায়েল আজকে তিনি ইসরায়েলের মন্ত্রী পরিষদ নিয়ে একটা বৈঠক করবেন। অলরেডি বৈঠক চলছে এই ইরান এবং লেবানন ইস্যু নিয়ে। হিজবুল্লাহর উপরে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে। হিজবুল্লাহ আজকে বলছে যে একটা সামরিক ঘাঁটিতে, ইসরায়েলের একটা সামরিক ঘাঁটির বিদ্যুৎ সাপ্লাই সেন্টারের উপরে আক্রমণ করেছে এবং ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কেও আক্রমণ করেছে। ওদিকে ইসরায়েল আজকে লেবাননের বেকা ভ্যালি বা বেকা উপত্যকায় আক্রমণ করেছে। বেকা উপত্যকায় লেবাননের সবচেয়ে বড় যে বাঁধ, পানির বাঁধ, সেই বাঁধের কাছে আক্রমণ করেছে। এটা হচ্ছে এই পর্যন্ত ইসরায়েলের ওই অঞ্চলের সর্বপ্রথম আক্রমণ। ওই এলাকায় হিজবুল্লাহ থাকা, অথবা লেবাননের দক্ষিণ এলাকা না, বেকা ভ্যালি হচ্ছে লেবাননের উত্তর পূর্ব এলাকা, সেখানে পর্যন্ত। কেন এই বেকা ভ্যালি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে লেবাননের সবচেয়ে উর্বর জায়গা এবং এই বাঁধটা হচ্ছে লেবাননের ওই উর্বর জায়গায় পানি দেওয়া এবং সুপেয় পানির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বাঁধ। একই সাথে লেবাননের যে পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের যে কেন্দ্র, সেটারও সবচেয়ে বড়টাই হচ্ছে এটা। এই জায়গাতে বা এই জায়গার কাছাকাছি ইসরায়েল আক্রমণ করেছে। লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলা চলছে। ইরানে গত রাতে ইরানের যে হরমুজ প্রণালীর কাছাকাছি ইরান বলেছিল যে সে নতুন এক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই কথা বলার পরেই আমেরিকা সেখানে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে। আচ্ছা, নতুন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমটা কি, কোথায় আছে একটু দেখি। ইরান আবার সেই গোয়েন্দা ড্রোনটাকে মেরে দিয়েছে। সেই গোয়েন্দা ড্রোনের পেছনে আবার আসছিল আমেরিকার F-35 যুদ্ধ বিমান, সেটাকেও ইরান ধাওয়া করেছে। এর পরপরই ইরানের বন্দর আব্বাসের কাছাকাছি কিছু জায়গায় আমেরিকার বক্তব্য অনুযায়ী ইরানের জাহাজ, যেই জাহাজে হচ্ছে ইরান মাইন পুঁতে, সাগরে ওই জাহাজে করে মাইন পুঁতে, সেরকম একটা জাহাজ এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে বলছে আমেরিকা। অর্থাৎ এই যুদ্ধবিরতি গত মাসের 8 তারিখে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এবার মনে হয় সরাসরি একে অপরের উপরে পাল্টা আক্রমণ করার কথা সরাসরি স্বীকার করলো। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কাতার বলছে যে সে মধ্যস্থতা করার জন্য সর্বোচ্চটা করছে, মিশর মধ্যস্থতা করার জন্য সর্বোচ্চটা করছে একটা যুদ্ধবিরতি যেন হয় সেটার জন্য। আমেরিকা আবার এই যুদ্ধবিরতির মধ্যে আব্রাহাম চুক্তিকে ঢুকিয়ে দিয়েছে। এগুলো তো মোটামুটি আমাদের জানাই। এখন যে জিনিসটা এখানে নতুন এসেছে সেটা হচ্ছে আমেরিকার জব্দ করা ইরানের সম্পদ, মোটামুটি 23-24 বিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে। ইরান চাইছে যে এই সম্পদটা চুক্তি স্বাক্ষরের সাথে যেন এটাকে ছেড়ে দেয়া হয়। আমেরিকা বলছে না ছেড়ে দেব না, আবার বলছে ছেড়ে দেব। এটা নিয়ে ইরান আমেরিকার মধ্যে আলোচনা চলছে। এখন এই টাকাটা বিভিন্ন দেশে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, কাতারে আছে, আরো বিভিন্ন জায়গায় এই টাকাটা জব্দ করা আছে। আমেরিকা ব্লক করে দিয়েছে, এই টাকা যাচ্ছে না। আমেরিকা ব্লক করে দিলে কি হয় দেখেন, সিম্পল একটা উদাহরণ দিই যে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে কি হয়। ধরুন আমেরিকা এখনো কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু এই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাশিয়ার বিমানগুলো চলাচল করছে।
তুরস্কে আসছে যাচ্ছে বা অন্য কোনো দেশে যাচ্ছে আসছে। এখন আপনি অনলাইনে রাশিয়ার এই বিমান চলাচলের উপরে যদি শিডিউল খোঁজেন অথবা এই বিমানের টিকিট কিনতে যান, আন্তর্জাতিক বিমান টিকিট বিক্রি করার যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্ম দেখাচ্ছে যে রাশিয়া কোনো বিমান যায় না। কেন দেখাচ্ছে? তাদের কথা হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, আমেরিকার নিষেধাজ্ঞা আছে, সুতরাং আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা তোমাকে এই রাশিয়ার কোনো এই তথ্যগুলো দেখাতে পারবো না। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম। নিষেধাজ্ঞা থাকলে, নিষেধাজ্ঞায় আটকা পড়লে কি হয়? যাই হোক, আমেরিকার নিষেধাজ্ঞায় পড়া এই ডলারগুলোকে, $24 বিলিয়ন কিভাবে নেওয়া যায়? এক্ষেত্রে গতকালকে কাতারের ব্যাপারে একটা খবর এসেছিল যে আমেরিকার এই $24 বিলিয়ন $12 বিলিয়ন কাতার অনুদান হিসাবে দিবে, এরকম একটা খবর। যদিও এই যুদ্ধবিরতি চলাকালীন খবরগুলোর সবগুলোই কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা খবর ছিল যে আমেরিকার গণমাধ্যমে খবর করেছে, আমেরিকার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবর করেছে, বলেছে যে আমেরিকা তার যে ওই অপারেশন ফ্রিডম ছিল, অপারেশন ফ্রিডম কি ছিল? অপারেশন ফ্রিডম ছিল হচ্ছে আমেরিকার এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে আমেরিকার জাহাজের নিরাপত্তা বের করে নিয়ে যাওয়া। সেটা যেদিন প্রথম ঘোষণা দিয়েছে তারপর দিন থেকে সেটা মুখ থুবড়ে পড়েছে, সেটা কোনো সফলতার মুখ দেখে না। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল আজকে বলছে যে আমেরিকা আবার নতুন করে ওই অপারেশন ফ্রিডম চালু করবে, কিন্তু আসলে নতুন করে অপারেশন ফ্রিডম চালু করতে পারে নাই এখনো পর্যন্ত। কিন্তু সেই খবরের পরপরই আবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা বলছে যে না, আমি অপারেশন ফ্রিডম চালাচ্ছি না, এরকম কোনো খবরই নেই, এই খবরটা আসলে সঠিক না। তো এই যে অবস্থাগুলো, এই পরিস্থিতিতে এই মানে একেবারে হাই টেনশন বা হচ্ছে একেবারে সর্বোচ্চ যে টেনশনের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনাগুলো আসলে কি হয়, পরিবর্তনশীল ঘটনা। এই ধরনের ঘটনাগুলো যে কোনো সময়, খবরগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিন্তু পরিবর্তন যেটা না হতে পারে সেটা হচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ তার ইউরোপকে দেয়া হুমকি, এটার কোনো পরিবর্তন নাই। সে সবসময় কিন্তু এই হুমকি দিয়েই আসছে। কখনো বলছে ইউরোপকে আমরা পরমাণু অস্ত্র মেরে ইউরোপকে শেষ করে দেবো, ইউরোপের কোনো দেশ আমাদের পরমাণু অস্ত্রের আওতার বাইরে না, ইউরোপের লন্ডনে আমরা দরকার হলে পরমাণু অস্ত্র ফেলবো, এরকম ধরনের বক্তব্যগুলো সে দিয়ে আসছে। কিন্তু আজকে সে নতুন একটা বক্তব্য দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনের রাজধানী থেকে তারা তাদের ডিপ্লোম্যাটদের সরাবে না। এটার উপরে সে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। বিষয়টা বুঝছেন? রাশিয়া গত ৩-৪ দিন ধরে ইউক্রেনের রাজধানীতে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে, ব্যাপক পরিমাণে, অর্থাৎ যুদ্ধটা নতুন করে আবার একেবারে সর্বোচ্চ কি বলে মানে জায়গায় নিয়ে যাচ্ছে রাশিয়া। শুধু হামলাই করেনি, হামলা করার পরে রাশিয়া বলছে যে ইউক্রেনের রাজধানীতে আমরা আরো বেশি হামলা করব, ইউরোপ তুমি তোমার ডিপ্লোম্যাটদের সরিয়ে নিয়ে যাও, তুমি এম্বাসিগুলো বন্ধ করে দাও। এমনকি রাশিয়া এই হামলা করার আগে এবং পরে এই হামলার ব্যাপারে আমেরিকাকেও জানিয়েছে। আমেরিকাকে বলেছে যে আমি ইউক্রেনের রাজধানীতে হামলা করছি, তুমি তাড়াতাড়ি তোমার ডিপ্লোম্যাটদের সরিয়ে নাও, তোমার এম্বাসি বন্ধ করে দাও, তাদেরকে নিরাপদে সরে যেতে বলো। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলে তাকে জানিয়েছে। আর একই সাথে রাশিয়া বক্তব্য দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউরোপ যেন তার সব ডিপ্লোম্যাটিক মিশন ইউক্রেনে বন্ধ করে দেয় এবং তার ডিপ্লোম্যাটদের নিয়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে না, আমি আমার ডিপ্লোম্যাটদের সেখান থেকে নেব না এবং বন্ধও করব না, বরং আমি ইউক্রেনকে তার এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে, রাশিয়ার এই আক্রমণ থেকে ইউক্রেন নিজেকে রক্ষা করতে আরো যেই সমস্ত সাপোর্ট দরকার আমি সেগুলো দেব। এই কথার উপরে রাশিয়ার এই সাবেক প্রেসিডেন্ট, বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদে আছেন, সে বলছে, মেদভেদেভ,
বলছে যে আচ্ছা ঠিক আছে, এই ইউরোপ তোমরা ভালো আছো তো? বোঝা যাচ্ছে যে তোমাদের যথেষ্ট পরিমাণে ডিপ্লোম্যাটের সংখ্যা আছে, তোমাদের ডিপ্লোম্যাটদের সংখ্যার কোনো অভাব নাই। অর্থাৎ একজন ডিপ্লোম্যাট মারা গেলে তোমরা তার স্থান পূরণ করতে পারবে, এই জন্যই তোমরা ডিপ্লোম্যাটদেরকে সরাচ্ছ না। আর যেহেতু তোমাদের ডিপ্লোম্যাটদের সংখ্যা অনেক বেশি, হয়তোবা তোমাদের এই সংখ্যাটা একটু কমানো দরকার, এজন্যই তোমরা তাদেরকে হচ্ছে এই ইউক্রেনে পাঠাইতে পারো। ইউক্রেনে তোমাদের ডিপ্লোম্যাটিক মিশনে যথেষ্ট পরিমাণে ডিপ্লোম্যাট আছে, তোমাদের সেই ডিপ্লোম্যাটদের একটু সংখ্যা কমানো দরকার, ওর অসুবিধা নেই, আমরা সেটা কমিয়ে দেব। অর্থাৎ সে ওই ডিপ্লোম্যাটদেরকে সরাসরি হামলা করার হুমকি দিচ্ছে। এটা কখন আসছে? যখন রাশিয়া ব্যাপক পরিমাণে ইউক্রেনের রাজধানীতে আক্রমণ করছে। রাশিয়া বলছে এই আক্রমণে সে মূলত ইউক্রেনের রাজধানীতে থাকা সামরিক যে সমস্ত স্থাপনা আছে সেগুলোতে আক্রমণ করছে। কিন্তু বাস্তব হচ্ছে যে রাশিয়ার এই মিসাইল আক্রমণ এবং ড্রোন আক্রমণে সামরিক, বেসামরিক, ট্রেন স্টেশন, ভবন, সাধারণ বাড়িঘর কোনোটাই বাদ যাচ্ছে না। এবং এই যে আক্রমণ রাশিয়া করছে, রাশিয়া এই আক্রমণের মাধ্যমে ইউরোপকে নতুন করে চাপে ফেলতে চাইছে। সেই চাপটা কি? ইউরোপ এমনিতেই এই হরমুজ প্রণালী এবং ইরান যুদ্ধ নিয়ে চাপে আছে, অর্থনৈতিক চাপে আছে। সেই অর্থনৈতিক চাপের মধ্যে ইউরোপ এখন চাইছে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধটা শেষ হোক। সেই যুদ্ধ এখন রাশিয়া অনেক বেশি বাড়িয়ে ইউরোপের সাথে আলোচনায় বসলে আলোচনার টেবিলে তার হাতকে সে শক্তিশালী করবে এবং জেলেনস্কিকে এখান থেকে সরানোর পরিকল্পনা রাশিয়ার। এই পরিকল্পনার অংশ হিসেবে সে এখন পাল্টা আক্রমণ করছে। যদি যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়া এই যুদ্ধে আরো বেশি আলোচনার টেবিলে ফায়দা নিতে চাইবে। এখন এই ঘটনার সাথে ইরানের এই ঘটনা, যে ইরানের যুদ্ধটা শেষ হবে হবে বলেও হচ্ছে না, শেষ হতেও হচ্ছে না। ইরানের সাথে সব মুসলিম দেশের নেতারা আলোচনা করছেন। আজকে ইরানের প্রেসিডেন্টের সাথে তুরস্কের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে মিশরের প্রেসিডেন্ট, এরা ফোন আলাপ করেছেন, আর অন্যরাও করবে। একই সাথে এই বর্তমান পরিস্থিতি নিয়েও তারা আলাপ করছে। আবার আরো একটা বিষয় নিয়ে আলাপ করছে, সেটা হচ্ছে আব্রাহাম চুক্তি। ট্রাম্প তাদেরকে যে আব্রাহাম চুক্তির জন্য চাপ দিচ্ছে, সেই আব্রাহাম চুক্তি তারা কি করবে? পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আব্রাহাম চুক্তিতে আমরা নাই। দেখেন, পাকিস্তানের একজন মন্ত্রী গতকালকে টেলিভিশনে বলেছে যে এই চুক্তি আসলে আমাদের পাকিস্তানের প্রতিষ্ঠার যে ডক্ট্রিন সেটার সাথে যায় না। আমরা আব্রাহাম চুক্তি করবো কিসের জন্য? পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বে এমন একটা দেশ যে একেবারে লিখিতভাবে হচ্ছে ইসরায়েল বিরোধিতা, আমরা আব্রাহাম চুক্তি করতে যাবো কেন? তার সেই কথার পরে খুব সম্ভবত আমার কাছে যেটা মনে হয়, আমেরিকা থেকে চাপ আসছে যে ট্রাম্প যেখানে আব্রাহাম চুক্তির জন্য বলছে আমি সব দেশের উপরে চাপ সৃষ্টি করছি, কোনো দেশ এখানে ফাল দিয়ে উঠে বললো না যে আমরা আব্রাহাম চুক্তি করব না, বা এই চুক্তি সম্পর্কে এটা আমরা চিন্তাই করি না। সেখানে তুমি একেবারে ফাল দিয়ে উঠে বললা যে এই চুক্তি আমরা করব না, এই চুক্তি আমাদের সাথে যায় না, কে তুমি? ঠিক এর পরপরই আল জাজিরা বলছে যে ওই মন্ত্রীর যে খবরটা আমরা প্রকাশ করেছি ওই খবরটা সঠিক না। মন্ত্রী বলেছেন তিনি এই ধরনের কোনো কথাই বলেন নাই। কি বুঝলেন? এই হচ্ছে ডিপ্লোম্যাসির অন্তরালের যে প্রেশারগুলো। আমরা সামনে যেগুলো দেখি, সামনের ঘটনাগুলো জাস্ট হচ্ছে বক্তব্য, তাদের বক্তব্য। এখন এই সামনের ঘটনার বক্তব্যের বাইরে তাদের মধ্যে আরো অনেক আলোচনা চলে। এর মধ্যে দেখুন কয়েকটা ঘটনা আমি বলি। যেমন ধরুন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, সে বলছে কি, আমরা হোয়াইট হাউসে এ যাবৎকালের সবচেয়ে সহযোগী প্রশাসন পেয়েছি, আমরা সকল ক্ষেত্রে যুদ্ধের জন্য পূর্ণ সমর্থন পাচ্ছি, এরকম কিছু আগে কখনো হয়নি। আবার এই ব্যক্তি এবং ইতামার বেন-গভির এরা হচ্ছে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী যারা আছেন এদের মধ্যে সবার উপরে অর্থমন্ত্রী আর হচ্ছে
এই নিরাপত্তা মন্ত্রী। এখন এরকম গুরুত্বপূর্ণ দুইটা পদে থাকা যে মন্ত্রী, তারা যেভাবে এই ইসরায়েল বিরোধী বা যেভাবে এই যুদ্ধ নিয়ে ব্যাপক পরিমাণে উত্তেজনা, এত উত্তেজনা তাদের মধ্যে, এত মানে কি বলে এই মাতলামি যুদ্ধ নিয়ে তাদের মধ্যে, যেটাতে শেষ পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট পর্যন্ত বলছে যে এদের আসলে বক্তব্য আমাদের এই ইসরায়েলের যে আন্তর্জাতিকভাবে যে একটা ভাবমূর্তি আছে সেটাকে নষ্ট করে। যদিও এটা তাদের নিজেদের মধ্যে সমালোচনা আলোচনা, কিন্তু ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য এই দুজনের দরকার নেই, এটা তো একটা ব্যাপার। কারণ ইসরায়েল নিজেই, বা ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েল সেনাবাহিনী, ইসরায়েল রাষ্ট্র হিসেবে সে নিজেই আন্তর্জাতিক ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি নষ্ট করছে। কিন্তু এই দুই ব্যক্তি যে উগ্রতা, সবকিছু ছাড়িয়ে গেছে এদের উগ্রতা। মানে এরা যুদ্ধ না, এরা হচ্ছে মানুষ হত্যা না করতে পারলে এদের শান্তি নেই, এরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে ইসরায়েলের কিছু কিছু বক্তব্য এরকম আসছে যে ইসরায়েলের মধ্য থেকেই বলা হচ্ছে যে এদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাতিল করে দেওয়া হোক, বাদ দেওয়া হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে এদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিলে ইসরায়েলের বর্তমান সরকার থাকতে পারবে না, টিকতে পারবে না, সরকারের পতন হয়ে যাবে। এজন্য এদেরকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া এই সরকারের জন্য সম্ভব না। দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর ইরানে ধীরে ধীরে ইন্টারনেট চালু করা হচ্ছে, এই খবরটা ইরান থেকে আসছে। ওমানের রাজধানী মাস্কাট থেকে ৬০ নটিক্যাল মাইল পূর্ব দিকে একটা ট্যাঙ্কার জাহাজে বাম পাশের পেছনের অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাহাজের নাবিক এবং জাহাজ নিরাপদ আছে, কিন্তু জাহাজের জ্বালানি সমুদ্রে ছড়িয়ে পড়ছে। খবরটা দিয়েছে কে? খবরটা দিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস, UKMTO। এ ধরনের একটা ঘটনা আজকে ঘটেছে। ওদিকে ভারতের রাজধানীতে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সমুদ্র নিরাপত্তা নিশ্চিতের উপরে একমত হয়েছেন। আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করছেন। তিনি ভারত সফরে গিয়ে প্রায় 3 দিন ভারতে ছিলেন, এবং ভারতের সাথে এই যে 4 দেশের কোয়াড বলা হয়, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, এই 4 দেশ বহু আগে 2017 সালের দিকে মনে হয় তারা একটা যৌথ জোট গঠন করেছিল। মনে করা হচ্ছিল যে এই জোটটা চীনের বিরুদ্ধে, অর্থাৎ চীনকে ধরার জন্য এই জোটটা ওই অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ ছিল, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া। কিন্তু পরবর্তীতে সেই জোটে তেমন একটা পানি পায়নি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এরপরে এই অঞ্চলে, এবং শেষ পর্যন্ত এই জোটে তেমন একটা আলোচনা বা এই জোটের তেমন একটা কার্যক্রম দেখা যায়নি। নতুন করে এটাকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে যে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের উপরে আমরা ঐক্যমত পোষণ করছি, এবং একই সাথে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটা কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলে এমন যে কোনো ধরনের টোল ব্যবস্থারও করা বিরোধিতা করছি, এটা বলছেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এখন যাচ্ছেন আর্মেনিয়াতে। আর্মেনিয়া কোথায়? আজারবাইজানের পাশে। আর্মেনিয়াতে গিয়ে তিনি আর্মেনিয়ার সাথে একটা চুক্তি স্বাক্ষর করছেন। চুক্তিটা কি? চুক্তিটা হচ্ছে আজারবাইজান থেকে আর্মেনিয়ার মধ্য দিয়ে তুরস্কে যে একটা করিডোর আসার কথা, জেঙ্গেজুর করিডোর, সেই করিডোর চুক্তি। যেই করিডোরটার নাম দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শান্তি এবং উন্নতি বা অগ্রগতির করিডোর। এই করিডোরের চুক্তি আর্মেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তারা করছেন। কয়েকদিন পরে আর্মেনিয়াতে নির্বাচন। এই নির্বাচনে এই প্রধানমন্ত্রীকে জেতানোর জন্য, এই প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তাকে জেতানোর জন্য আমেরিকা যথেষ্ট পরিমাণে কাজ করছে বোঝা যায়। কারণ এর আগে, মানে সেই নির্বাচনের আগে সেই ধরনের চুক্তি করতো না। এদিকে পাশিনিয়ান যে সমস্ত কথাবার্তা বলছে তাতে মনে হয় শুধুমাত্র আমেরিকা না, তুরস্কেরও গিয়ে পাশিনিয়ানের জন্য কাজ করা দরকার এবং তাকে জেতানো দরকার। কারণ সে বলছে যে নাগোর্নো কারাবাখ অঞ্চল আমাদের কোনোদিন ওইটার অধিকারী ছিল না, আমরা অবৈধভাবে এটার দখল করে রেখেছি, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এরকম একটা ব্যাপার। এটা নিয়ে তা আলোচনা করার কিছু নাই।
এবং এই করিডোর নিয়েও সে যথেষ্ট পরিমাণে কাজ করছে। তাহলে কি বোঝা যাচ্ছে? আমেরিকা এবং তুরস্ক এখানে এই জায়গায় আর্মেনিয়ার সাথে একত্রে কাজ করছে। অন্যদিকে আর্মেনিয়ার সাথে সম্পর্ক কার? আর্মেনিয়ার সাথে সম্পর্ক হচ্ছে ইরানের। এই করিডোরটা যদি হয়, এটার নাম দেওয়া হচ্ছে কি? ডোনাল্ড ট্রাম্প শান্তি এবং উন্নতি আর অগ্রগতির করিডোর। করিডোরটা যাচ্ছে হচ্ছে আর্মেনিয়ার একেবারে দক্ষিণ সীমান্ত দিয়ে। আর্মেনিয়ার একেবারে দক্ষিণ সীমান্তে যেটুকু জায়গায় জুড়ে এই করিডোর, সেটুকু জায়গায় মূলত আর্মেনিয়ার সাথে ইরানের বর্ডার বা ইরানের সীমান্ত। এখন এই করিডোর যদি যায়, এবং করিডোরের নাম হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই করিডোরের নিরাপত্তায় থাকবে আমেরিকা এবং আরো কয়েকটা দেশের আন্তর্জাতিক নিরাপত্তা কর্মীরা। এই করিডোর নিরাপত্তা এর মানে কি জানেন? এবং এই করিডোর ধরেন, এই করিডোর দিয়ে তুরস্ক থেকে আজারবাইজান হয়ে চীনের দিকে বিভিন্ন ধরনের পণ্য যাবে, কিন্তু এই করিডোরটা হওয়ার মাধ্যমে বড় একটা ঘটনা ঘটছে। আর্মেনিয়ার সাথে ইরানের যে সরাসরি সড়ক যোগাযোগ, যেখানে অনেক সময় আজারবাইজান অথবা ইসরায়েল অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের কথা বলতো যে এই জায়গা দিয়ে, জাঙ্গিজুর জায়গাটা দিয়ে আর্মেনিয়া থেকে ইরানে অস্ত্র যায়, ইরান থেকে আর্মেনিয়াতে অস্ত্র যায়, এবং এরা বিভিন্নভাবে এই জায়গা থেকে অস্ত্র আদান প্রদান করছে, অথবা রাশিয়া থেকে আর্মেনিয়া হয়ে ইরানে যাওয়ার, অস্ত্র যাওয়ার এটাও ছিল একটা পথ। সেই পথে কি হচ্ছে? তুরস্ক, আজারবাইজান, আমেরিকা মিলে একটা করিডোর বসাচ্ছে। আর ওই করিডোরটাকে তারা বলছে বাণিজ্যিক করিডোর, এবং এই বাণিজ্যিক করিডোর হওয়ার কারণে ওই পথটা বন্ধ হয়ে যাচ্ছে। কৌশলটা দেখছেন? অনেক সময় প্রশ্ন ছিল না যে এইখানে আমেরিকা কেন নাক গলাচ্ছে এই করিডোরে? ট্রাম্প এসে কেন বলছে যে হ্যাঁ এই করিডোরটা আমিও তোমাকে হেল্প করব? কাহিনী হচ্ছে ওই জায়গায়। এবার দেখি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডয়চে ভেলের একটা খবর দেখলাম যে বাণিজ্যে বাজেট ঘাটতি এবং ক্রমবর্ধমান খরচের কারণে 2026 সালের শেষ নাগাদ নিজেদের প্রায় অর্ধেক অ্যাকাউন্ট এক্স বা টুইটার, ওই যে এলন মাস্কের যেটা, সেটার উপরে পরিচালিত নিজেদের প্রায় অর্ধেক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিবে। এই জার্মানি সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলে তারা বলছে যে পেইড ভেরিফিকেশন আছে, অ্যানালিটিক্স আছে, মডারেশন টুল আছে, এই সমস্ত জিনিসের কারণে আসলে এক্স এখন আর কোনো বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম না, এবং এক্স এর উপরেও আমরা আসলে যথেষ্ট পরিমাণে এখন আর বিশ্বাস করি না, এবং এক্স প্রচুর পরিমাণে টাকা নেয়। এক্সে এখন এত বেশি ভুয়া এবং ভুল খবর, তারপরে হচ্ছে মিথ্যা ফ্যাব্রিকেটেড খবর যে প্রচার হয়, যেটার কারণে এটাকে আসলে বিশ্বাস করার কিছু নাই। এই প্ল্যাটফর্মে আমরা থাকবো না। যদিও ইউরোপের সাথে এক্স এর একটা বড় ধরনের দ্বন্দ্ব চলছে, সেই ইউরোপের দ্বন্দ্বের নেতৃত্ব দিচ্ছে জার্মানি আর ফ্রান্স। ওদিকে এই মুহূর্তে একটা খবর আসলো, সেটা হচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে, আমেরিকার ওয়াশিংটন রাজ্যে একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছে। আমেরিকার ওয়াশিংটনে কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছে, এবং বড় বিস্ফোরণ ঘটেছে, এবং কয়েকজন মানুষ এতে আহত হয়েছে। ঘটনাটা ঘটেছে একটা পেপার মিলে আমেরিকাতে বিস্ফোরণ ঘটেছে, এবং এই হতাহতের ঘটনাটি ঘটছে। ইসরায়েলের অস্তিত্বের শেষ পরিণতি ঘনিয়ে আসছে বলে মন্তব্য করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশ ও ভূখণ্ডগুলো আর কখনোই মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। মেহের নিউজ এজেন্সি এটা খবরটা প্রকাশ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এর মতে, আগ্রাসন চালানো বা সামরিক ঘাঁটি স্থাপনার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আর কোন নিরাপদ আশ্রয় তো পাবেই না, বরং দিন দিন তারা তাদের আগের শক্ত অবস্থান থেকেও ছিটকে পড়বে বা ছিটকে পড়ছে। এখন এই যে ইরান যেটা বলছে যে আমেরিকা আসলে এই অঞ্চলে থাকতে পারবে না, এই অঞ্চল থেকে আমেরিকাকে তাড়িয়ে দেওয়া হবে, এই জিনিসটা কতটা বাস্তব হবে? আমেরিকা কি আসলে এই অঞ্চলে দুর্বল হচ্ছে নাকি আরো শক্তিশালী হচ্ছে?
এই অঞ্চলের মুসলিম দেশগুলো আমেরিকাকে ছেড়ে যাচ্ছে, নাকি আরো বেশি আমেরিকার সাথে নতুন নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছে? এই অঞ্চলের মুসলিম দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে, নাকি এই যুদ্ধের কারণে ইচ্ছায় অনিচ্ছায় চুক্তির কারণে ইসরায়েলের সাথে আরো নতুন করে আবদ্ধ হচ্ছে? এটাই হলো দেখার কথা। আমেরিকা